বন্ধ করা হয়েছে না? না, লাইট আসছে। জাপানের গল্প শুনুন। আজকের টপিক কি আমাদের? বুদ্ধি হরমোন একটা ছিল। জীবন হরমোন কেমন ছিল? নাইট্রোজেন বিন না নাইট্রোজেন যুক্ত? এই জিব্রেলিন হরমোন বলার আগে এই ইতিহাস জানে না। ইতিহাস জিব্রেলিন হরমোনের আবিষ্কারের ইতিহাস আমরা সবাই জেনেছি। বর্তমানকে ভালো করতে গেলে ইতিহাসের জ্ঞান থাকা জরুরি। তাহলে এই ইতিহাসটা জাপানের। কোথাকার? জাপান। প্রায় আজ থেকে 100 বছর আগের ইতিহাস। কত বছর আগে? 100 বছর আগে। 100 বছর আগে। তো 100 বছর আগে কি আগুন হয়েছিল জাপানে? 100 বছর আগে জাপানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে জাপানে ধান গাছের বৃদ্ধি হঠাৎ করে বাড়তে আরম্ভ করেছিল। কি হয়েছিল? ভাবো, ধান গাছ নরমালি যদি এখান থেকে এইটুকু হয়, এখান থেকে এইটুকু হয়, তো এই ধান গাছের বৃদ্ধি এতটা হয়ে গেল। যদি ডাবলের বেশি হয়ে যায় ধান গাছের বৃদ্ধি, তাহলে এটা কি একটা হচ্ছে যে অবিশ্বাস্যকর ঘটনা না? সবাই ভাববে যে এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। ঠিক জাপানের লোকরা দেখছিল যে এখান থেকে এই গাছের বৃদ্ধি একটা অবিশ্বাস্য হয়ে বেড়ে গেছে, যেটা এতটা বৃদ্ধি অতিকায়ত্ত হয়েছে। ধান গাছ কি হয়েছিল? অতিকায়ত্ত হয়ে গেছিল। তাহলে এই অতিকায়ত্ত হওয়ার পেছনে কি ছিল, জাপানের লোকরা কি বলতো, তাহলে এটা যখন দেখবে তখন তোমরা নিজেই ভাবো, যদি এখানে কাউকে আমি রাখি আর সেটাকে রেখে যদি আমি বাঁকিয়ে দিই, এর হাইট যতটা ছিল তার থেকে কমবে না বাড়বে? কমবে। তাহলে কোনো একটা কিছুকে আমি যদি বাঁকিয়ে দিই, বাঁকিয়ে দেওয়ার ফলে হাইট কমে যায়। হাইট কি হয়? কমে যায়। তাহলে কোনো কিছু যদি না বাঁকতো, যদি এটা না বাঁকতো তাহলে এটা কি, এটা হাইট কমতো না, তার থেকে বাড়তো, তাই তো? বেঁকে গেলে হাইট কমে যাবে, না বাঁকলে হাইট বেড়ে থাকবে। ঠিক সেটাই তো। এরকম যদি ধান গাছে আমি বলছি, তাহলে ধান গাছটা নিশ্চয়ই বাড়ছে না, তাই তো? এটা মনে রাখার জন্য বলছি, ধান গাছটা বাড়ছে না। তোমরা দেখলে না পুষ্পা সিনেমা? কি হয়েছে পুষ্পা সিনেমাতে? ওগুলো কথা বলতে নেই, শুধু ঝুঁকে নাই এটা বলতে যথেষ্ট। ঠিক আছে? তাহলে কি বলছিল যে ঝুঁকে নাই। তাহলে সেই কথাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, যে এটা মানে কি, ওটা হিন্দিতে বলছো তাই, বাংলাতে কি বাঁকা হবো না, এটা ব্যাপার। মানে আমাকে যা ইচ্ছে করে নাও, মানলে মেরে দাও, কিন্তু আমি কখনো মাথা নোয়াবো না, এটাই ব্যাপার। তাহলে মাথা নোয়ানো মানেই তো বেঁকে যাওয়া, তাই না? কি বলছে ধান গাছ? আমি বাঁকবো না। তাহলে এই জন্য জাপানের লোকরা, যেহেতু জাপানে ওদের কথা কি আমাদের মতো ওরা বলবে বাঁকে না বা এটা কিছু, ওটা আমাদের মতো বলবে কি যে বাঁকা নেই বা এটা ওটা? তো ঠিক সেই জায়গাতে ওরা যেমন কথা বলতো, কেমন কথা বলতো, কি যেন বলছিল, সে কে বলছিল? আচ্ছা ওই নেই। তাহলে জাপানের লোকরা যেটা বলছিল, জাপানের লোকরা বলছিল এই রোগটা কি নাম? ব্যাকেনি। কি রোগ? ব্যাকেনি। ব্যাকেনি ডিজিজ। ব্যাকেনি ডিজিজ। এবার দেখো কি বললাম আমি, ব্যাকেনি ডিজিজ। ডিজিজ মানে কি? রোগ। এবার তোমরা শুধু এইটুকু জানো, যেটা জানো না সেটা শিখে নাও। ডিজিজ, তাহলে ডিস মানে, ডিস ওয়ার্ডটা এসছে, ডিজিজ দুটো জিনিসের সমন্বয়ে গঠিত, একটা ডিস একটা ইজ। ডিস দ্যাট মিন্স ডিসকমফর্ট। ডিস মিন্স ডিসকমফর্ট। ডিসকমফর্ট মানে বুঝতে পারছো যে তোমার কমফর্টে যদি কোনো ব্যাঘাত ঘটে যায় সেটা তো ডিসকমফর্ট। এবার ইজ মানে কি? ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য। ইজ মানে কি? স্বাচ্ছন্দ্য। তাহলে আমার স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটে যাওয়া, আমার স্বাচ্ছন্দ্যে যদি ব্যাঘাত ঘটে যায় সেটাকে আমরা কি বলি? সেই কন্ডিশনটাকে বলি আমরা রোগ, তাই তো?
আমার রোগ হলে কি হয়, কোনো কাজে মন লাগে না, ভালো লাগে, সবকিছু অস্থির অস্থির মনে হয়। তো সেটা কি, তোমার যে প্যাটার্নের বডি ডেলি কাজ করছিল সেই প্যাটার্নে বডি চলছে না, সেটাতে ব্যাঘাত ঘটে গেছে, ওই জন্য এটাকে বলছি ডিজিজ। লাস্টে মনে রাখবে যে ডিজিজ মানে কি, ডিজিজ দিস মিন্স ডিসকমফর্ট, ইজ মানে স্বাচ্ছন্দ্য, যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে এরকম কন্ডিশন আমরা বলি ডিজিজ। এটা এই রোগের নাম কি বললো, ব্যাকেনি। জাপানের লোক এই রোগটাকে কি বলছে, ব্যাকেনি, বা কোনো কোনো বইয়ে এটাও লেখা থাকতে পারে যেমন তোমাদের মতো বাঙালি ছিল তাই বলছে বাঁকা নেই, তাই তো, বাঁকা নেই। ধান গাছ কি আছে, সোজা আছে, কি নেই, বাঁকা নেই, ঠিক আছে, ডাল লম্বা হয়ে গেছে। তো ঠিক এই সময় যখন এরকম জিনিস ঘটছিল তখন এই রোগটা যদি একটা রোগ বলছে ব্যাকেনি রোগ, তাহলে যদি রোগ হয় তাহলে ডাক্তারকে ডাকতে হবে কি হবে না, হবে। তাহলে উদ্ভিদের ডাক্তার মানে কি, উদ্ভিদবিদ, কি উদ্ভিদবিদ। তাহলে এরকম একটা উদ্ভিদবিদ জাপানের একটা ফেমাস ল্যান্ড প্যাথোলজিস্ট, জাপানের একটা ল্যান্ড প্যাথোলজিস্ট। তাহলে জাপানের প্ল্যান্ট প্যাথোলজিস্ট, এই যে জাপানের প্ল্যান্ট প্যাথোলজিস্টটা আছে, একে কি করলো, একে ডাকা হলো। একে ডাকা হলো, এর নাম ছিল ই কুরোসাওয়া। কি নাম, ইকুরোসাওয়া। তাহলে তোমাদের বইয়ে বা কোশ্চেনে শুধু কুরোসাওয়া লেখা থাকতে পারে, কিন্তু তুমি মনে রাখো যে পুরো নাম কি, ইকুরোসাওয়া। এই ইকুরোসাওয়া কে ছিলেন, জাপানের একটা বিখ্যাত প্ল্যান্ট প্যাথোলজিস্ট। ইনি এসে দেখলেন যে এই যে অতিবৃদ্ধি হচ্ছে তার ধান গাছের অতিবৃদ্ধি হচ্ছে, কারণ কি, ধান গাছের যে পর্বমধ্য আছে সেটা দৈর্ঘ্যে বেড়ে গেছে। কি বেড়ে গেছে, দৈর্ঘ্যে বেড়ে গেছে। কে বেড়েছে, পর্বমধ্য। ধান গাছের পর্বমধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। পর্বমধ্য বোঝো, কাণ্ডের মাঝে দেখবে একটা জায়গা থাকে না, এরকম ধরে না, তোমরা বাঁশ গাছ দেখেছো তো, বাঁশ গাছ দেখেছো এরকম করে থাকে, এরকম করে থাকে একটা গাছ, এরকম করে মাঝখানে ফাঁকা থাকে, তাহলে এটাকে বলা হয় পর্বমধ্য। এটাকে বলা হয়, তাহলে ধান গাছের এই পর্বমধ্যটা আগের থেকে বেড়ে গেছে, তাহলে টোটাল গাছের হাইট বাড়বে মারবে না, বেড়ে গেছে। এটাই কারণ। এবার এটা কেন ঘটলো স্যার, এটা ঘটলো একটা ছত্রাকের জন্য। কার জন্য ঘটেছিল, ছত্রাকের জন্য। তাহলে এবার সব জিনিস শুরু হলো এই ছত্রাককে নিয়ে। কে এই ছত্রাক, তাহলে এই ছত্রাকটা যখন দেখলেন, সায়েন্টিস্টের নাম ইকুরোসাওয়া। ইকুরোসাওয়া যেটা দেখতে পেলেন যে এই ছত্রাক কে ছিল, এই ছত্রাক ছিল জিব্বেরেলা ফুজিকুরোই। জিব্বেরেলা ফুজিকুরোই, ঠিক আছে। তো এই ছত্রাকের নাম কি ছিল, জিব্বেরেলা ফুজিকুরোই। তাহলে এই জিব্বেরেলা ফুজিকুরোই কে ছিল, একটা ছত্রাক। এই ছত্রাকের জন্য জাপানের ধান গাছে কি রোগ হয়েছিল, ব্যাকেনি। তাহলে এটা কে দেখলো প্রথম, ইকুরোসাওয়া হচ্ছে যে প্রথম দেখলেন যে এর জন্য এরকম রোগ হচ্ছে। তাহলে এর থেকে একটা কেমিক্যাল আসছে যেটাকে আমরা কি নামে বুঝছি, সেটা হচ্ছে হরমোন। তাহলে শুধুমাত্র ইকুরোসাওয়া এটুকুই দেখেছিলেন। কত খ্রিস্টাব্দে দেখেছিলেন আমি বললাম, কতটা হবে তার আজ থেকে 60 বছর আগে, 1926। 1926 এ ধান গাছের যে রোগ ব্যাকেনি ডিজিজ হতো ছত্রাকের জন্য। ছত্রাকটার নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকুরোই। তাহলে এটাই তো, এই কেমিক্যালটা শুনে ধান গাছে বৃদ্ধি পেয়ে গেছে, দ্যাট মিন্স হরমোন একটা কেমিক্যাল, তাই তো। তাহলে এই হরমোনটা প্রথম আবিষ্কার কি করলো, ইকুরোসাওয়া। তাহলে এটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের এই কোশ্চেনটা বারবার আসে পরীক্ষায়। কথা হচ্ছে কিন্তু ক্লাসে কথা যেন না হয়, এই কোশ্চেনটা বারবার আসে পরীক্ষায়, কি যে প্রথম জিব্বেরেলিন হরমোন আবিষ্কার কে করে, প্রথম আবিষ্কার করেন বলেছে কিন্তু, ঠিক আছে, নামকরণ বলিনি। তাহলে এটা আবিষ্কার কে করেছিলেন, ইকুরোসাওয়া। এবার ঠিক এর থেকে কিছু বছর পর 1935 খ্রিস্টাব্দে, প্রায় 9 বছর পর আরো দুজন এলেন। তাদের নাম কি ছিল, ইয়াবুতা। একটা বিজ্ঞানীর নাম ইয়াবুতা, একটা বিজ্ঞানীর নাম সুমোকি। ইয়াবুতা আর সুমোকি, একজনের নাম ইয়াবুতা, একটা বিজ্ঞানীর নাম সুমোকি। এই ইয়াবুতা আর সুমোকি এই ছত্রাকের নাম অনুসারে এটার নাম, এই হরমোনের নামকরণ করেছিলেন জিব্বেরেলিন। কি নামকরণ করেছিলেন, জিব্বেরেলিন। তাহলে নামকরণ ইতিহাস শেষ, কমপ্লিট। তাহলে কি বুঝলাম আমরা, এটা ধান গাছের একটা রোগ ধরা পড়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে।
100 বছর আগে রোগটা ধরা পড়ার পর কি দেখলো, এটা একটা ছত্রাক জাতীয় রোগ। ছত্রাকটার নাম কি ছিল? জিবরেলা ফুজিকুলোই। এটা কে দেখেছিলেন? ইক্লোসাওয়া 1926 খ্রিস্টাব্দে। এবার এরপরে ইয়াবুতা এবং সুমোকি নামের দুজন সায়েন্টিস্ট 1935 খ্রিস্টাব্দে এই হরমোনের নাম, এই ছত্রাকের নাম অনুসারে কি করেছিলেন? জিবরেলিন। বুঝা গেছে? তারপর এই ইতিহাস দেখার পর আমরা কি জানি? কি করি আমরা ইতিহাস দেখার পর? কি করি? এর আগে অক্সিজেন কি করেছো? এর আগে ইতিহাস জানার পর কি করতাম আমরা? কি জানতাম? উৎস। তাহলে এর উৎস, এর উৎস হচ্ছে পরিণত বীজ। পরিণত বীজ, অঙ্কুরিত বীজপত্র, অঙ্কুরিত বীজপত্র, অঙ্কুরিত চারা গাছ। অঙ্কুরিত মানে কি? কে বলছো এটা? অঙ্কুরিত মানে কি? অঙ্কুরিত মানে হচ্ছে, তুমি দেখেছো ছোলা বাড়িতে, দেখেছো? ছোলা জলে ভিজিয়েছো, ছোলা জলে ভিজানোর পরে এরকম করে দেখেছো এরকম কিছু বেরাই? এটা কি? এটা তো অঙ্কুর হয়েছে, তাই না? এটা কি বেরিয়েছে? অঙ্কুর। এটাই হচ্ছে অঙ্কুরিত হয়েছে বীজ। তাহলে এই বীজের অঙ্কুরিত হওয়ার এটা তো আমরা পড়েছি এর আগে। উপরেরটা কি বলছিলাম? যেটা থেকে বিটপ সৃষ্টি হয়, মুকুল। এটা কি বলছিলাম? নিচে যেটা মুকুল হয়, এটা মূল। বুঝা গেছে? এটা অঙ্কুরিত চারা গাছ মানে বুঝতে পারলে এবার? তাহলে এবার পরীক্ষার ভিত্তিতে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। এই দুটো উৎস যদি বলে জীববিজ্ঞানের উৎস লেখো, তাহলে এই দুটো থেকে কোশ্চেন আসবে, বারবার এসেছে, পরিণত বীজ আর অঙ্কুরিত বীজ। আমরা কি জানলাম এক্সট্রা? অঙ্কুরিত চারা, এটা এক্সট্রা। আর কি আছে? আর স্যার মূলের অর্বুদ। কি আছে? মূলের অর্বুদ হয়েছে। আর কি? মানে কি? শুনলে? পুষ্পাগ্র। আর কি? নিবেশিত ভাজক কলার কোষ। কোথায়? নিবেশিত ভাজক কলার কোষ। তাহলে জীবের উৎস কি কি বলো? পরিণত বীজ, অঙ্কুরিত বীজপত্র, মূলের অর্বুদ, অঙ্কুরিত চারা গাছ, নিবেশিত ভাজক কলা আর পুষ্পাগ্র। ঠিক আছে? তাহলে এটা এবার তোমার এখানে নিবেশিত ভাজক কলা বলছে, তাহলে পাতার বর্ধনশীল অঞ্চল হতে পারে। গরমে তো জিভে সামনে এসে কি বললাম? নিবেশিত ভাজক কলা হতে পারে আর পাতার বর্ধিষ্ণু অঞ্চল হতে পারে। কি হতে পারে? পাতার অঞ্চল। তখন বললাম কিন্তু অপশন লেখা ছিল পাতার বর্ধিষ্ণু অঞ্চল, তুমি ঠিক না মেরে চলে এসেছো। তাহলে কি হতে পারে? পাতার বর্ধিষ্ণু অঞ্চল। আর লিখলাম না এটা, হ্যাঁ লিখে নাও তোমার খাতায়, পাতার বর্ধিষ্ণু অঞ্চল। ক্লিয়ার? বুঝে দিলাম এটা? দেখতে পাচ্ছ না লাইট দিতে হবে? আইসমা বলেন। বুঝা যাচ্ছে না লাইট দিতে হবে? বুঝা যাচ্ছে। এবার দেখো, এবার এরপরে আমরা কি জেনেছিলাম বলো? এই রাসায়নিক উপাদান কি জেনেছিলাম? রাসায়নিক উপাদান তোমরা একটু আগে শুনলে, প্রথমে আমি বললাম রাসায়নিক উপাদান কি কি দিয়ে গঠিত এটা? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে প্রথম পয়েন্টই হবে স্যার নাইট্রোজেন বিহীন। কি পয়েন্ট? নাইট্রোজেন বিহীন। তাহলে পরীক্ষায় যদি দেয় কোশ্চেন, তাহলে এখান থেকে কোশ্চেন দেবে ব্যতিক্রম বিহীন, তাই না? পরীক্ষায় বলবে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনটির নাম কি? জিবরেলিন। পেয়ে যাবে, শুনবে না কোশ্চেন? এবার এখানে আর কি কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই তো? এটা কোন যৌগ? এটা হচ্ছে ডাই টারপিন জৈব অম্ল। এটা জৈব অম্ল মিন্স অ্যাসিড। বুঝলো? কি হলো? ডাই টারপিন জৈব অম্ল, দ্যাট মিন্স জৈব অ্যাসিড। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? দাদু বিয়ে লেগে গেছে, খালি নিচ্ছে দিবে।
তাহলে এখানে আমরা কি দেখলাম, একটু দেখলাম। এবার আমরা কি দেখব যে জৈব সংশ্লেষ কি করে স্যার সংশ্লেষ হয় এটা, তাই তো? কি দেখবো আমরা? জৈব সংশ্লেষ। যদিও তোমাদের এটা দরকার নেই, তবুও হচ্ছে আমি পড়িয়ে দিচ্ছি, যেটা 11 এ কাজে দেবে, এটার জন্য কাজে দেবে। তো জৈব সংশ্লেষ কি করে হয় স্যার? জৈব সংশ্লেষ হয়, এর পূর্বপুরুষ ছিল কে, এটা থেকে কোশ্চেন আসছে, এর পূর্বপুরুষের নাম কি? অ্যাসিটেট। কি নাম? অ্যাসিটেট। এবার এই অ্যাসিটেটে, আচ্ছা এটাকে আমি এখানে লিখছি, হ্যাঁ, জৈব সংশ্লেষ পয়েন্টটা তোমরা মনে রেখে দাও। অ্যাসিড, এই অ্যাসিডেটে কিসে অ্যাড হলো? কোয়ে। কি এসে হলো? কোয়ে। লেখা কিসে পরিণত হয়ে গেল? অ্যাসিটাইল কোয়ে। স্যার লাইট আসছে না। স্যার লাইট অন করেন তো। তাহলে কি হলো? অ্যাসিটেট, অ্যাসিডের সঙ্গে কি হলো? কোয়ে, কোয়ে সে কি ফর্ম করলো? অ্যাসিটাইল কোয়ে। কি ফর্ম করলো? অ্যাসিটাইল কোয়ে। এবার এই অ্যাসিটাইল কোয়ে কি উৎপন্ন করবে? মেভালোনিক অ্যাসিড। কি? মেভালোনিক অ্যাসিড। এই মেভালোনিক অ্যাসিড টু এডিপি এখানে কি করে দিয়েছে, তোমরা এটা বুঝতে পারবে না, একটু মনে রাখো যে এটা থেকে কি তৈরি হলো। মেভালোনিক অ্যাসিড পাইরোফসফেট। কি তৈরি হলো? পাইরোফসফেট। মেভালোনিক অ্যাসিড পাইরোফসফেট। এবার মেভালোনিক অ্যাসিড পাইরোফসফেট থেকে কি তৈরি হলো? আইসো পেন্টেনিল। কি তৈরি হলো? আইসো আইসো পেন্টেনিল পাইরোফসফেট। বুঝতে পেরেছো? কি তৈরি হলো বলো? আইসোপেন্টেনিল পাইরোফসফেট। পাইরোফসফেট। এটা হচ্ছে 5 কার্বন যুক্ত। কত কার্বন যুক্ত? 5 কার্বন যুক্ত। 5 কার্বন। বাট এখান থেকে তৈরি হবে কার্টরিন। কি তৈরি হবে? কার্টরিন। এই কার্টরিন থেকে সংশ্লেষ হয়ে যাবে জিএ বা জিববেরেলিক অ্যাসিড বা জিববেরেলিন। বুঝা গেল? ক্লিয়ার? বুঝা গেল? কি দেখলে? কি দেখলে? অ্যাসিটেট, অ্যাসিড থেকে কি উৎপন্ন হলো? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে কি হলো? মেভালোনিক অ্যাসিড, মেভালোনিক অ্যাসিড থেকে কি হলো? মেভালোনিক অ্যাসিড পাইরোফসফেট, মেভালোনিক অ্যাসিড পাইরোফসফেট থেকে কি হয়েছে? আইসোপেন্টেনিল পাইরোফসফেট। কেমন? 5 কার্বন যুক্ত। তারপরে কি হলো? কার্টরিন, কার্টরিন থেকে জিববেরেলিন। ক্লিয়ার? তোমাদের পরীক্ষায়, এটা পরীক্ষায় মাধ্যমিকে যদি দেয় তাহলে শুধু এইটুকু দেবে যে জিববেরেলিন সংশ্লেষ কোথা থেকে হয়, তুমি শুধু এইটুকু বলবে। কোনটুকু বলবে? আইসোপেন্টেনিল পাইরোফসফেট বা 5 কার্বন যুক্ত আইসোপেন্টেনিল পাইরোফসফেট থেকে জিববেরেলিন সংশ্লেষ হয়। ঠিক আছে? এবার এইটুকু দিয়েছি, বললাম ক্লাস 11 এবং নিটে কাজে দেবে। তাহলে এটুকু ক্লিয়ার। এবার লিখে দেবো। এবার হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন আছে যে যদি তোমাকে বলে, তুমি তো এটুকু পড়বে, আরেকটা কোশ্চেন দিতেই পারে যে জিববেরেলিনের প্রিকারসরের নাম বলো। প্রিকারসর মিন্স পূর্বপুরুষ। ঠিক আছে? কি বলবে? অ্যাসিটেট। তাহলে কি বলবে ওখানে? অ্যাসিটেট। অ্যাসিটেট। তাহলে জিএ কি? জিএ মিন্স জিববেরেলিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে জিববেরেলিনের অ্যাসিড নাম জিববেরেলিক অ্যাসিড। তাহলে জিববেরেলিক এটা কি হবে? এটা হচ্ছে
টেট্রা টেট্রাসাইক্লিক টারপিনয়েড। ঠিক এটা টারপিনয়েড দেখেছো একটু আগে না এটা টারপিন জাতীয় যৌগ জি কি জি হচ্ছে টেট্রাসাইক্লিক টারপিনয়েড। ঠিক আছে লিখে নাও হয়েছে কি লিখো নি টেট্রাসাইক্লিক টারপিনয়েড যৌগ। ঠিক আছে স্যার কোশ্চেন কি হবে? বলবে জি এর কোন ধরনের যৌগ তুমি লিখবে টেট্রাসাইক্লিক টারপিনয়েড যৌগ। কিন্তু তোমাদের জন্য এখন শুধুমাত্র টারপিনয়েড বলে ঠিক আছে তাহলে একটু বুঝে গেছো। এবার এর পরে আর কি জানতাম আমরা ইতিহাস জেনে নিলাম ইতি ঘটনা জেনে নিলাম উৎস জেনে নিলাম সংশ্লেষ জেনে নিলাম। এরপরে কি বাকি আছে তাহলে এটা সংজ্ঞা তাই তো সংজ্ঞা পরে দেখবো আমরা কাজ দেখি কি কাজ করে। আচ্ছা প্রবাহ এটা তো দেখতে হবে আগে কাজের আগে তাই না কি বুঝাচ্ছ না তোমরা সংশ্লেষ হয়ে যায় প্রবাহিত হবে না তাহলে কি প্রবাহের অভিমুখ কি অক্সিজেনের প্রবাহের অভিমুখ কেমন ছিল পড়াশোনা করো না তোমরা মাল হবে এবার প্রবাহের অভিমুখ এর কেমন হবে এর হবে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী দুটোই কেমন ভাবে প্রবাহিত হয় এই ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী দুই রকম ভাবে প্রবাহিত হতে পারে। এর প্রবাহের অভিমুখ কেমন ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী। দাদা নিজেরাই ভেবে বলো অক্সিজেন কেমন ভাবে প্রবাহিত হচ্ছিল ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী হচ্ছিল নিম্নমুখী কি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে ঊর্ধ্বমুখী ছিল নিম্নমুখী ছিল নিয়ে ছিল কোথায় তাহলে কি এটা তো আমি তোমাকে একটা কোশ্চেন করছি কি ছিল উত্তর জন্য কি পড়াশোনা করছ না তাই তাহলে এখানে দেখো তাহলে এখানে এখন কি দেখতে পেলে নিম্নমুখীও হচ্ছে ঊর্ধ্বমুখীও হচ্ছে শুধু জাইলের কক্ষে নিয়ে যাওয়া সম্ভব সম্ভব যে কার লাগবে তাহলে জাইলেমও লাগবে ফ্লোয়েমও লাগবে। রাস থেকে আরেকটা জিনিস শুনে রাখো তো আরেকটা মনে রাখো যে ফ্লোয়েম একাই দুই রকম পরিবহন করতে পারে ফ্লোয়েম একা দুই রকম পরিবহন করতে পারে। ঠিক আছে তাহলে এখানে সাহায্য করে জিব্রের দিন কার মধ্যে প্রবাহিত হয় ঠিক আছে প্রবাহিত হয়ে চলে যাবে যেখানে যাওয়ার গন্তব্য স্থলে যেটাকে আমরা কি বলছিলাম টার্গেট কোষ কি বলছিলাম টার্গেট কোষ। তাহলে এবার কি করবে ও কাজ এবার ওখানে গিয়ে কাজ কি করছে এটা আমাদের দেখানো। এর প্রথম কাজ হচ্ছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙতে বা সুপ্তাবস্থা ভঙ্গন। মুকুল আর বীজের সুপ্তাবস্থা এটা আমি জাস্ট বলবো তোমরা শুনে শুনে লিখে নেবে ঠিক আছে। মুকুল আর বীজের সুপ্তাবস্থা ভঙ্গ কি স্যার মুকুল আর বীজের সুপ্তাবস্থা ভঙ্গ বলতে কি বুঝি তাই তো মুকুল আর বীজের সুপ্তাবস্থা বলতে কি হচ্ছে প্রত্যেকটা বীজের এই যে জীবন লক্ষণ যে প্রকাশ পাওয়ার যে টেন্ডেন্সি প্রত্যেকটা বীজের জীবন লক্ষণ প্রকাশ পাওয়ার যে সময়কাল সেটা ভিন্ন ধরনের। কিছু সময় অবধি এই বীজগুলো কি থাকে ঘুমিয়ে থাকে জীবন লক্ষণ কিছু সময় অবধি এদের প্রকাশ পায় না কিন্তু বুঝা গেছে কি বললাম প্রতিটি বীজের জীবনের লক্ষণ কিছু সময় অবধি প্রকাশ পায় না বুঝা গেছে। এই দশাটাকে কি বলবো সুপ্তাবস্থা। সুপ্তাবস্থা মানে কি সুপ্ত মানে লুকিয়ে আছে তাই তো বা ঘুমিয়ে আছে এটা একজন কারোর মধ্যে তুমি জীবের লক্ষণ দেখতে পাচ্ছ না তার মানে কি ও ঘুমিয়ে আছে জেগে তো নেই আছে কি জেগে নেই তাহলে সুপ্ত আছে নিজেকে লুকিয়ে নিয়েছে কোথাও এটা ব্যাপার। তাহলে এই অবস্থায় কি বলা হয় বীজের সুপ্তাবস্থা বলা হয় এই অবস্থায় কি বলা হয় বীজের সুপ্তাবস্থা বলা হয় এটুকুই হলো। তাহলে এবার এই দশাটা কখন কখন এটা ভাঙে
যখন বীজের অঙ্কুরোদ্গমের সময় আসে। কখন? যখন বীজের অঙ্কুরোদ্গমের সময় আসে, তাহলে অঙ্কুরোদ্গমের পূর্বে পূর্বে বীজে কার মাত্রা বাড়তে থাকে? বীজে জিবরেলিনের মাত্রা বাড়তে থাকে। তাহলে এর ফলে কি হয়? এর ফলে আলফা অ্যামাইলেজ এবং প্রোটিয়েজ, কি বললাম? আলফা অ্যামাইলেজ এবং প্রোটিয়েজ এই ধরনের উৎসেচকের ক্রিয়া বাড়তে থাকে। কি হতে থাকে? আলফা অ্যামাইলেজ এবং প্রোটিয়েজ নামক উৎসেচকের ক্রিয়া বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তাহলে যখন এদের ক্রিয়া বেড়ে যাবে তখন কি হবে? বীজে এর ফলস্বরূপ কি হবে? বীজের সুপ্তাবস্থা ভেঙে যাবে আর অঙ্কুরোদ্গম হয়ে যাবে। কি বললাম? তোমরা সবটা যদি লেখার উপর মন দাও বুঝতে পারবে না, কিন্তু বুঝে নিতে তুমি নিজে লিখে দিতে। আমি বারবার বলছি, দেখো প্রত্যেকটা বীজ জীবনের কিছুটা সময় ঘুমিয়ে থাকে, সুপ্তাবস্থায় থাকে, বলো? এই অবস্থাটা কি বলে? বীজের সুপ্তাবস্থা। এই সুপ্তাবস্থা ভাঙে কখন? অঙ্কুরোদ্গম। যখন বীজের অঙ্কুরোদ্গম হবে, ঠিক অঙ্কুরোদ্গমের পূর্বে ওই বীজে কি হবে? কি পারবে? জিবরেলিনের পরিমাণ বেড়ে যাবে। এবার জিবরেলিনের পরিমাণ বেড়ে যাবে মানে কি? জিবরেলিনকে চাপিয়ে দেবে। দেখবে না জিবরেলিন মানে গব্বার টাইপের একটা লোক, ওর ভয় ঘুমাতে পারবে না। পারবে? আরে কি ঘুমাতে? না। তোমাদের হচ্ছে হোস্টেলে আছে এটা গব্বার টাইপের একটা লোক, খাবে বলছে ঘুমাতে পারবে না। ওই আমি নাম বলছি কারো। তাহলে সেই জায়গাতে এই যে এরকম একটা তাহলে এটা কি হবে? অঙ্কুরোদ্গমের আগে, দ্যাট মিন্স তোমাদের এক্সাম গুলোর আগে তোমাদের ঘুম থাকবে আর এরকম লেজিনেসটা থাকবে না, ভয় থাকবে না। তো ঠিক এটাই তখন কি হয়? তখন ওখানে হচ্ছে যে কিছু সিগন্যাল যাবে, এই সিগন্যালটা কে দিচ্ছে? আলফা অ্যামাইলেজ এবং প্রোটিয়েজ। কে দিচ্ছে? আলফা অ্যামাইলেজ এবং প্রোটিয়েজ। এবার এদের ক্রিয়া কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আলফা অ্যামাইলেজ এবং প্রোটিয়েজের ক্রিয়া বেড়ে যায়, তাই জন্য কি হচ্ছে? তাই জন্য বীজে সুপ্তাবস্থা ভেঙে যায় এবং অঙ্কুরোদ্গম হয়। দ্যাট মিন্স এই যে এটা বীজ ছিল, ঘুমিয়েছিল, যাচ্ছিল না, ঠিক এই যে সুপ্তাবস্থা ভাঙলো, এই যে বীজ জেগে গেল। বুঝা গেল? দুই নম্বর কাজ কি? দুই নম্বর কি হচ্ছে দেখো, তাহলে এবার কাণ্ডের পর্ব মধ্যে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। তো এর ফলে কি হবে? কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কি হবে? কাণ্ডের পর্ব মধ্য দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এর ফলে গাছটাও কি হবে? লম্বা হবে, তাই না? তাহলে এবার তুমি বুঝতে পারছো জিবরেলিন কি করে? যে সমস্ত গাছের কাণ্ড ছোট আছে, এই সমস্ত গাছের কাণ্ড কি আছে? ছোট আছে। ধরে নাও এটা একটা গাছ, তাহলে এই গাছটার কাণ্ড দেখছো খুবই ছোট, তাই তো? এই গাছটাকে যদি আমি বড় গাছে পরিণত করতে চাই, এটা গাছ কি করে দিলাম এখন? বড়। তাহলে এটা গাছ ছোট থেকে বড় কি করে হয়ে গেল? কারণ কাণ্ডের পরমাণু বেড়ে গেছে, তাই তো? গাছ লম্বা হয়ে জায়গা থেকে। তাহলে এটা জিবরেলিন হরমোন কি করে দিল? গাছটা লম্বা করে দিল। তাহলে এটা কোন গাছ লম্বা করে? যদি কোন গাছের হাইট ছোট হয়ে থেকে যায়, খড়গ গাছ যেগুলো, সেগুলোকে বড় করতে গেলে কি করবা? জিবরেলিন স্প্রে করে দাও, গাছ বেড়ে যাবে। বুঝা গেল? উদাহরণ কি স্যার? উদাহরণ হচ্ছে আখ যদি ছোট হয়ে থেকে যায়, বুঝতে পারছো ভালো করে? আখ মানে বুঝতে পারছো? আখে হচ্ছে যে এই আখের হাইট যত বাড়বে তত বেশি দাম দিয়ে বিক্রি হবে, তাই না? আখ, আঙ্গুর, শসা, কলমি শাক ইত্যাদি, ঠিক আছে? তাহলে জিবরেলিন হরমোন কি করে? গাছের খর্বতা দূরীকরণ, অর্থাৎ গাছের কাণ্ডের দৈর্ঘ্য যদি কম থাকে, যে সমস্ত গাছের কাণ্ডের দৈর্ঘ্য খুবই কম, যেমন আখ, আঙ্গুর, শসা, ভুট্টা, বুঝা গেছে? ভুট্টা আর কলমি শাক, এখানকার মধ্যে এটা হিটের জন্য ইম্পর্টেন্ট, তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আখ। কি? আখের খর্বতা দূরীকরণে কোন হরমোন ব্যবহার করা হয়? জিবরেলিন কি করছে অ্যাকচুয়ালি? জিবরেলিন হচ্ছে গাছের এটা কাণ্ডের মধ্যে এই পর্ব মধ্য, দেখো এটা তো পর্ব মধ্য, এটাই তো জিবরেলিন হরমোন। তুমি এখানে জিএ দিয়ে দিলে, কোন হরমোন দিলে? জিএ।
জিএ দেওয়ার পরে কি হলো, এই পরমধ্যটা বেড়ে গেল, এখানে চলে গেল, গাছের হাইট বাড়বে না? পরমধ্যের মধ্যে যদি গ্যাপ চলে আসে গাছের হাইট বাড়বে না, বাড়বে না? বাড়বে। তাহলে হয়ে গেল, বুঝে গেলে এটা। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় কাজ। তাহলে গাছের পরমধ্য হাইট বাড়লো, দ্যাট মিন্স পুরো গাছের দৈর্ঘ্য বেড়ে গেল। কোন কোন গাছে এটা ব্যবহার করা হয়? আখ, ভুট্টা, সবজি শাক, শসা ইত্যাদি গাছ। ঠিক আছে, হয়ে গেছে। এবার এরপরে কি হচ্ছে স্যার? এরপরে আরেকটা জিনিস শিখে রাখো, হেনবেন নামক একটা গাছ আছে। কি গাছ আছে? হেনবেন। হেনবেন নামক গাছ, এটা হচ্ছে দিবা দৈর্ঘ্যের প্ল্যান্ট। কিসের প্ল্যান্ট? দিবা দৈর্ঘ্যের প্ল্যান্ট। দ্যাট মিন্স লং ডে প্ল্যান্ট বলা হয় এটাকে। এটাকে কোন প্ল্যান্ট বলা হয়? এলডিপি, লং ডে প্ল্যান্ট। কি বলা হয়? লং ডে প্ল্যান্ট। তাহলে হেনবেন নামক একটা উদ্ভিদ আছে, বা হেনবেন নামক একটা গাছ, দিবা দৈর্ঘ্যের একটা গাছ। এই গাছ কি হয়, এই গাছকে যদি তুমি নিয়ে এসে হ্রস্ব দিবা দৈর্ঘ্যে রাখো, কোথায় রাখো? হ্রস্ব দিবা দৈর্ঘ্যে যদি তুমি একে রেখে দাও, দ্যাট মিন্স যদি শর্ট ডেতে একে রেখে দাও, তাহলে কি হয়ে যাবে? এসডিপি প্ল্যান্টের মতো যদি হ্রস্ব দিবায় একে রাখা যায়, যদি হ্রস্ব দিবায় একে রাখা যায়, তাহলে যদি হ্রস্ব দিবায় একে রেখে দিই, তাহলে কি হবে তুমি বলো? যে এরা হচ্ছে কোন দিবার প্ল্যান্ট? দীর্ঘ দিবা দৈর্ঘ্যের প্ল্যান্ট। এবার যদি এদেরকে আমি হ্রস্ব দিবায় রেখে দিই, তাহলে এদের হাইট যতটা হওয়ার কথা তার থেকে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, তাই না? স্বাভাবিক হাইট হবে না। তুমি ওখানে হ্রস্ব দিবা দৈর্ঘ্যের উদ্ভিদকে হ্রস্ব দিবা রেখে দিচ্ছ, হ্রস্ব দিবায় রেখে দিচ্ছ, হাইট ছোট হয়ে যাবে। এবার এই ছোট হওয়া হাইটটা, যেটা ছোট হয়ে গেছে, এখানে যদি তুমি জিব্বেরেলিন স্প্রে করে দাও, কি স্প্রে করে দেবো? জিব্বেরেলিন। এই গাছে হাইট স্বাভাবিক হয়ে যাবে, বেড়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এটা ছোট হয়ে গেছিল এখানে রাখার জন্য, তো এই গাছে জিব্রেলিন দিই, আবার এই গাছে হাইট কি যাবে? স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখো, জিব্রেলিন কি হলো? জিব্রেলিন হচ্ছে ছোট গাছকে বড় গাছের রূপ দিতে পারে। যেসব গাছ জন্মগত ছোট, তাই না, যাদের হাইট জন্মগত কম, যেমন হচ্ছে যারা পড়েছো ক্লাস 10, তোমরা হচ্ছে পড়েছো না ওই যে টি, ক্যাপিটাল টি, স্মল টি, পড়েছো তো? বিশুদ্ধ লম্বা। বিশুদ্ধ লম্বা গাছ যাদের যাদের জেনেটিক্সে আছে লম্বা, তার লম্বা হবে। যাদের জেনেটিক্সে কি আছে, ছোট হাইট আছে, তাদের তো হাইট ছোটই আসবে। কিন্তু জিব্রেলিন কি করতে পারে? হাইট চেঞ্জ করে দিতে পারছে। তার মানে কি? কিন্তু এটা কথা মাথায় রাখবে, জেনেটিক্সে কিন্তু কোনো প্রভাব থাকে না। জেনেটিক্সে এখন ওটা ছোটই আছে, কিন্তু বাইরের আকার পরিবর্তন করে দিয়েছে। বুঝে গেল? জিব্রেলিন কি করছে? শুধুমাত্র বাইরের ওকে দৈর্ঘ্যে বৃদ্ধি পাইয়ে দিয়েছে, কিন্তু ওর যদি ছেলেপিলে হয়, সেটাও কিন্তু ছেলেপিলে, দ্যাট মিন্স ওর বীজটা নিয়ে যদি তুমি গাছ নিয়ে আসো ওর জেনেটিক্স থেকে, সেই গাছটা কেমন আসবে? ছোটই আসবে। বোঝা গেছে? তাহলে কি বুঝতে পারলে? জিব্রেলিন গাছের জেনেটিক্স লেভেলে চেঞ্জ করতে পারে না। চেঞ্জ করে কোথায়? ফিনোটাইপে, মানে বাহ্যিকে জিনিসটা চেঞ্জ করে দেয়। বুঝা গেছে? বাহ্যিক রূপ চেঞ্জ করে দিয়েছে। এটা মনে থাকলো এটা। আর যেটা করছে সেটা হচ্ছে পাতার প্রসারণ করছে পাতার প্রসারণ। তাহলে কোন কোন উদ্ভিদের পাতা স্যার? বাঁধাকপি। কি? বাঁধাকপি। তাহলে বাঁধাকপি এই যে গাছটা আছে, তুমি জানো যে এটার পাতাটাই মেন, তাই তো? যত বড় পাতা হবে বাঁধাকপি তত বড় আকার ধারণ করবে। তাহলে এইরকম পাতার প্রসারণ ঘটাতে কি পারে? জিব্রেলিন। তাহলে কোথায় ব্যবহার করা হয় একে? বাঁধাকপি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। জিব্রেলিন স্প্রে করে দিলো, হয়ে গেল। আর কি করতে পারে জিব্রেলিন? জিব্রেলিন আরো যেটা করতে পারে সেটা হচ্ছে যে আপেলকে বলেছে জিব্রেলিন। আমি কি বললাম? জিব্রেলিনকে কেমন টাইপের? এটা গব্বর, তাই না? আপেলকে বলেছে তোকে কি হতে হবে? তোমাকে বলে না কি হতে হবে? বেস্ট হতে হবে, সব দিক থেকে বেস্ট, তাই না? তো আপেল কোনটা বেস্ট? যে আপেলের আকার ভালো আছে, তাই তো? আকার কি হতে হবে? ভালো হতে হবে। আকার আকৃতির দিক দিয়ে আপেলকে ভালো হতে হবে, এটা নির্ধারণ কে করে দেয়? জিব্রেলিন। তাহলে আপেলের আকার ও বৃদ্ধিতে সাহায্য করে কে? জিব্রেলিন। কি বৃদ্ধিতে? ফলন বৃদ্ধি। কি বৃদ্ধিতে? ফলন বৃদ্ধি। তাহলে আপেলের আকার ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? জিব্রেলিন। এছাড়াও নাশপাতির ফলনও বৃদ্ধি করে। আর কোন বৃদ্ধি করে? নাশপাতি ও আঙ্গুর ফল, এদের কি করে? ফলন বৃদ্ধি করে। বুঝে গেছো? কি করে? আঙ্গুর ফল আর নাশপাতি, এদের ফলন কি করে?
বৃদ্ধি করে। এবার এটা ছাড়াও এদের বার্ধক্য রোধ করে। কি করে? কি করে বলো? বার্ধক্য রোধ করে মানে এইসব ফলের যাতে বেশি তাড়াতাড়ি ঝরে না যায় সেটাকে রোধ করে। তাহলে বার্ধক্য রোধ করে কোন কোন ফলের? আপেল, নাশপাতি, আঙুর ইত্যাদি ফলের ফলন বৃদ্ধির সাথে সাথে জিব্রেলিনের হরমোন বার্ধক্য রোধ করে দেয়। দ্যাট মিন্স অকাল পতনটা হচ্ছে না। বুঝতে পারবেন? বুঝতে পারছেন? এবার এটা ছাড়া আর কি হয় স্যার? বীজহীন ফল সৃষ্টিতে প্রায় সবটা হরমোনই কাজ করে, ঠিক তেমন ভাবে জিব্রেলিনও কাজ করে। বোঝা গেছে? বীজহীন ফল সৃষ্টিতে যেমন সবটা হরমোনের কাজ আছে, ঠিক জিব্রেলিনেরও একটা কাজ বীজহীন ফল সৃষ্টি করা। ক্লিয়ার? তাহলে এবার এতগুলো কাজ যখন হয়ে গেল, এবার আরেকটা কাজ দেখলাম ইম্পর্টেন্ট। কি কাজ? লিঙ্গ পরিবর্তন করে দেওয়া। কি করে দেওয়া? লিঙ্গ পরিবর্তন করে দেওয়া। এটা সেটা এটা যদি কুমড়ো, লাউ, কি কি বললাম আমি? কুমড়ো, লাউ, শসা, ঝিঙ্গে, এইসব কোন গোত্রের কেউ জানো? কোন গোত্রের এরা? কিউকারবিটেসি। কোন গোত্রের? কিউকারবিটেসি। মনে রাখো এগুলো, ইম্পর্টেন্ট। এই সমস্ত কিউকারবিটেসি গোত্রভুক্ত উদ্ভিদের বা গোত্রের উদ্ভিদের কি বললাম? লাউ, কুমড়ো, শসা ইত্যাদি কিউকারবিটেসি গোত্রের উদ্ভিদের মধ্যে যদি জিব্বেরিলিনের ঘনত্ব অধিক হয়ে যায় তাহলে পুরুষ ফুল আসবে। কোন ফুল আসবে? পুরুষ। আর যদি জিব্বেরিলিনের ঘনত্ব কম হয়ে যায় তাহলে কোন ফুল আসবে? স্ত্রী ফুল। তাহলে এবার তুমি দেখো লিঙ্গ পরিবর্তন পারবে না করতে? ধরো না তুমি একটা কুমড়ো গাছ লাগিয়েছো বাড়িতে। কোন গাছ লাগিয়েছো? তো কুমড়ো গাছে যদি পুরুষ ফুল বেশি হয় কুমড়ো দেখতে পাবে? পাবেই না। যারা যারা বাড়িতে কার কার কুমড়ো গাছ আছে ভালো করে লক্ষ্য করে দেখো, ওই কুমড়ো গাছে যতটা ফুল ফুটেছে ততটাই কুমড়ো হয়েছে? হয়নি কিন্তু, অনেকটাই ফুল ঝরে পড়ে গেছে, তাই না? ঝরে পড়ে যায় কেন? কারণ ওটা পুরুষ ফুল। কোন ফুল? পুরুষ ফুল কোনোদিনও কুমড়ো দেবে না, ফল দেবে না। বুঝা গেছে? ফল দেবে কে? স্ত্রী ফুল, তাই না? কোনোদিন দেখেছো যে পুরুষ মানুষের বাচ্চা হচ্ছে? তাই না? সিরিয়াসলি ব্যাপার। তো ঠিক ওটাই ব্যাপার। তো সেই জায়গাতে পুরুষ ফুল কোনোদিনও ফল দেবে? ফল মানে কি? অ্যাকচুয়ালি তো ওদের বংশ বিস্তার করছে না ওই ফলের মাধ্যমে। তাহলে ফলটাই তো বাচ্চা কাচ্চার মতো। তাহলে পুরুষ ফুল কোনোদিন ফল দেয় না। কোন ফুল ফল দেয়? স্ত্রী ফুল ফল দেয়। তাহলে সানিয়া বাড়িতে কুমড়ো গাছ পুঁতেছে, কুমড়োর ব্যবসা করে ফেলেছে। কুমড়ো বিক্রি করে মার্কেটে পয়সা দেওয়া হয়ে যাবে তাতে। ঠিক আছে? তাহলে এই কুমড়ো গাছ লাগিয়ে দেখছে গাছে ফল আসছে না, কম ফল আসছে। সানিয়ার মাঝে বুদ্ধি নেই যে ওটা পুরুষ ফুল, জানেই না আজ পর্যন্ত যে পুরুষ ফুলে তার মানে ফুল দুই রকমের হয়। আজকে জানলো হয়তো প্রথম। আচ্ছা, গাছেও ফুল দুই রকমের হয়, পুরুষ আর স্ত্রী। তাহলে কুমড়ো গাছে ফুল কয়রকম হয়? দুই রকম হয়। তাহলে ও দেখছে কুমড়ো হচ্ছে না তো গাছ কেটে ফেলে দিয়েছে, তাই না? বোকা ছিল তাই, এতদিন খাটি করে গাছটা মানুষ করেছে, কেটে ফেলে দিয়েছে, ঠিক না? তাহলে ও যদি চালাক থাকতো তাহলে কি করে দিত? যেমন চাহাত চালাক আছে, চাহাত কি করেছে? দেখছে ফুল আর এরকম কুমড়ো হচ্ছে না তো নিয়ে এসছে কি বাজার থেকে, কি নিয়ে এসছে? জিব্রেলিন। এবার জিব্রেলিন নিয়ে এসে স্প্রে করে দিয়েছে। ওই পুরুষ ফুল যে এতদিন যে গাছ পুরুষ ফুল দিচ্ছিল সেই গাছ এখন কি দেবে? মেরে ভূত বানিয়ে দেবে। আমি একটু আগে বললাম জিব্বেরেলিনের হচ্ছে ঘনত্ব যদি বেশি থাকে তো পুরুষ ফুল আসবে। তো কি ছিল গাছে? ঘনত্ব বেশি তো ছিল, জিব্বেরেলিন দেবে তার কি হবে? আরো বেশি হবে। তো কোনদিন আসবে স্ত্রী ফুল? আসবে না। তাহলে তোমাকে কি করতে হতো? এটাকে এই ঘনত্বটা কমাতে হবে, জিব্বেরেলিনের ঘনত্ব কমানোর ব্যবস্থা করতে, তাহলে আসবে। বুঝলে আসবে? গাছ যদি ভাবে যে এটা ওর জিব্বেরেলিন ঘনত্ব কমিয়ে দেবে তাহলে করে দেবে। বোঝা গেছে? আমি তো মনে রাখার জন্য বললাম, মনে রাখ। যদি তুমি বাজার থেকে এখানে জিব্রেলিনকে নিয়ে ইনসার্ট করে দাও সেই গাছে, যে গাছে পুরুষ ফুল আসছে তো সেটা তারও পুরুষ ফুল দেবে। বুঝা গেছে? তাহলে জিব্রেলিনটা নির্ধারণ করে দিতে পারে জিব্রেলিনের কাজ কোন গাছে জিব্রেলিন বেশি আসছিল ও নিজে কম আসছে এবার, তো কি ওই স্ত্রী ফুল দিয়ে দেবে। তো লিঙ্গ পরিবর্তন করার ক্ষমতা আছে জিব্রেলিনের কাছে। বোঝা গেল? এবার এখান থেকে যতগুলো কাজ করলে কি কাজ করলে দেখো, প্রথম কাজ তো হচ্ছে একটা বীজ থেকে শুরু হয়েছিল। কোথা থেকে শুরু হয়েছিল? যেমন তোমরা ছোট্ট হয়ে এই হোস্টেলে এসেছিলে, ছোট্ট বীজ ছিলে, ঘুমিয়েছিলে, তারপরে দেখলে এখানে একজন আছে গব্বার টাইপের একটা আদমি, যার ভয়ে ঘুম থেকে জেগে গেলে, বুঝতে ব্যাপার? ঘুম থেকে জেগে গেলে তো ঘুম ভাঙলো, দ্যাট মিন্স বীজে অঙ্কুরোদ্গম ঘটলো, সুপ্ত অবস্থা হয়ে গেছে। তারপরে কি হলো? গাছ পরের মধ্যে জেলে সেটা বৃদ্ধি পেলো, গাছের খড়গুলো তৈরি হয়ে গেছে, এটাকে করতে পারি। এবার তারপরে আমি কি করলাম? গাছের পাতা প্রসারণ করতে পারে, দ্যাট মিন্স সবকিছু বড় বড় করে দিতে পারে। কি হলো? কোন হরমোন?
এটাই সারসংখ্যা পাচ্ছ না, সবকিছু আগে বাড়িয়ে দিতে পারছো। এবার তারপরে কি দেখলাম, তারপরে এখানকার লিঙ্গ পরিবর্তন করে দেবে, এতটা ভয়, তাই না? এতটা ভয়, ব্যাকিংস হচ্ছে সানিয়া এখন মেয়ে হয়ে আছে, এতটা ভয় যে ওকে সিরিয়াস তখন সিরিয়াস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার, তাই তো? সেই এই দিকে এইরকম করে এটা মনে রাখবে। আরে না, এখন আজকাল রিলস দিচ্ছে না ছেলেপেলেগুলো, ছেলে হয়ে মেয়ে যে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাতে পুরো কনসেপ্ট ক্লিয়ার, কিছু আছে নেই আর কাজ বুঝে গেছি। তাহলে এটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, কি কি আসতে পারে বলো? বীজের সুতাবস্থা ভাঙতে সাহায্য করে কোন হরমোন? গাছের পর্বমধ্যে বৃদ্ধি ঘটাতে পারে কোন হরমোন? উদ্ভিদের ছোট উদ্ভিদকে বড় উদ্ভিদে পরিণত করতে পারে কোন হরমোন? লিঙ্গ পরিবর্তন করতে পারে কোন হরমোন? আপেলের আকার খুব ভালো এবং ফলন বাড়াতে পারে, বার্ধক্য দূর করে জিব্রেলিন। তাহলে এবার এত কিছু কাজ করেছে, মরবে না ভাই? সবশেষে কি হবে? মরবে তো? মানে কি মরণ? মরণ চলে এসেছে। এবার এত কিছু কাজ করলো, খুব করলো, এবার তো কতদিন আর বুড়ো না হয়ে থাকবে, একদিন তো মরতেই হবে, তাই তো? তাহলে তুমি জানো, আমি একটু আগে বলেছিলাম এটা এটা কিন্তু আমি বলবো না আজকে, আমি তোমাদের শিখিয়ে দিই, দেখি কত কার কত বুদ্ধি আছে। এটাকে ভাঙতে পারবে কে? নাম, পুরো নাম না, আমি কি বলেছিলাম, এর রাসায়নিক নাম কি? সব সময় মনে রাখবে রাসায়নিক নামটা কি। নাম এর রাসায়নিক নাম? জিব্বেরেলিক অ্যাসিড। তাহলে যে অক্সিডেট জিব্বেরেলিক অ্যাসিড কে ভাঙে তার নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড। এতদিন থেকে পড়াচ্ছি, বুদ্ধির উদয় হলো না এগুলো, বুঝেছে? বাপরে বাপরে, ক্লিয়ার, কমপ্লিট, স্টপ করে দাও।